আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জিয়াউল ইসলাম জিয়া। আমি ডুয়েটে সিএসসি তৃতীয় বর্ষ অধ্যয়নরত। আমি আজকে তোমাদেরকে ডাটা স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের অ্যালগরিদম চ্যাপ্টারটি পড়াবো। প্রথমেই জেনে নেই যে অ্যালগরিদমটা আসলে কি। দেখো, তুমি বাস্তবিক জীবনে কত কাজই না করো, তাই না? তোমার এই যে অনেকগুলো কাজ, এগুলোতে তুমি সবগুলো কাজেই তুমি কি করো? তুমি ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করো। সাপোজ ধরো, তুমি যদি কখনো রান্না করো, তখন তুমি কিভাবে রান্না করো? প্রথমে যদি তুমি মাংস রান্না করো, তবে তুমি প্রথমে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসো। তারপরে সেই মাংসটাকে বাড়িতে নিয়ে আসার পরে মাংসটাকে কাটাকাটি করে ধুয়ে সেটাকে আলাদা করে রেখে দাও। তারপরে তুমি মরিচ কাটো, হলুদ, আদা, মশলা যা কিছু আছে সবগুলোকে রেডি করো। তারপরে এটাকে রান্না করো। রান্নাতেও বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে। প্রথমে তুমি লবণ দিবা, তারপরে মরিচ দিবা, এরকম বিভিন্ন প্রসেস রয়েছে। সবগুলো প্রসেস সম্পন্ন করার পরে এই রান্নাটাকে তুমি পরিবেশন করো, তাই না? তারপরে তুমি খাও। দেখো, তুমি কি রান্না করার আগে কখনো খেয়েছো? খাওনি। তুমি কি কখনো লবণ দিয়েছো রান্না করার পরে? কখনো দাওনি, তাই না? সো দেখো, তুমি বাস্তবিক জীবনেও যে কাজগুলো করো সেগুলো তুমি ধাপে ধাপে সম্পন্ন করো। এই যে আমি একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, এই বিল্ডিংটা তৈরি হয়েছে ধাপে ধাপে। কিভাবে ধাপে ধাপে তৈরি হয়েছে? এই বিল্ডিংটাই তোমার যখন তৈরি করা হলো, তখন এই বিল্ডিংটা তৈরি করার আগে প্রথমে এটা ডিজাইন করা হয়েছে। ডিজাইন করার আগেও এই বিল্ডিংটা করার জন্য একটি উপযুক্ত জমি কেনা হয়েছে। জমি কেনার পরে তারপরে একজন ডিজাইনার দিয়ে এই বিল্ডিংটি তৈরি করার জন্য একটা সুন্দর ডিজাইন করা হয়েছে। তারপরে কি হয়েছে যে এই বিল্ডিংটার জন্য ইট আনা হয়েছে, পাথর আনা হয়েছে, সেগুলো ইট আনা হয়েছে, খোয়া করা হয়েছে ইটগুলোকে। তারপরে মিস্ত্রি দিয়ে এই বিল্ডিংগুলোর রুমগুলোকে এক একটা করে স্টেপ বাই স্টেপ, প্রথমে নিচতলা, তারপরে তার উপরে, তার উপরে, এইভাবে একটি 10তলা বিল্ডিং করা হয়েছে, তাই না? তারপর বিল্ডিংটাতে যখন ইট গাঁথা শেষ হওয়ার পরে এটা পলিস্টার করা হয়েছে, তারপরে এখানে রং করা হয়েছে। তারপরে এই বিল্ডিংটা থাকার উপযুক্ত করার জন্য এখানে কিছু ফার্নিচার করা হয়েছে, দরজা জানালা লাগানো হয়েছে। তারপরেই না আমরা এখানে একটি অফিস সেট আপ করতে পেরেছি, তাই না? সো এই যে দেখো, আমরা সবগুলো কাজ কি সুন্দর স্টেপ বাই স্টেপ করতেছি। কোনো বাড়িওয়ালা কি দেখছো যে সে কখনো বিল্ডিং করার আগেই সে রং করার জন্য রং নিয়ে এসে রেখে দিছে? এরকম কেউ করে নাই, ঠিক আছে? সো দেখো, সবগুলো কাজই কিন্তু আমরা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে করি। কম্পিউটার সেম সবগুলো কাজই কি করে? কম্পিউটার ধারাবাহিকভাবে করার চেষ্টা করে। সাপোজ তুমি ধরো একটি যোগ করতে দিলে কম্পিউটারকে। যোগ করাটা কীরকম? আচ্ছা, আমি আগের ক্লাসের টপিকগুলো মিশাই নাই। আমরা তাহলে কি পড়ছি? অ্যালগরিদম। অ্যালগরিদম পড়ছি, তাই না? সো অ্যালগরিদমের আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোকপাত করছি। কম্পিউটার যদি একটা যোগ করে, তবে সে কিভাবে করে? একটা যোগ 5, আচ্ছা একটা অঙ্ক করবে কম্পিউটার, সেটাকে কিভাবে করবে? 5 যোগ 5 ইন্টু 3। যদি এই প্রবলেমটা কম্পিউটার সলভ করে, তবে সে ধাপে ধাপে সম্পন্ন করবে। কিভাবে? এটা হচ্ছে যে কম্পিউটার প্রায়োরিটি অনুযায়ী এই দুইটাকে প্রথমে আলাদা করে নেবে। যেহেতু আমরা জানি যে গুণের প্রায়োরিটি যোগের থেকে বেশি, সেজন্য সে কি করবে? সে এই দুইটাকে সেপারেট করে নেবে। করে নেওয়ার পরে প্রথমে কম্পিউটার কি করবে? 5 এবং 3-এর গুণ করবে। করার পরে
যে গুণফলটা আসবে, গুণফল কত আসবে? 15, তাই না? এই 15কে আবার কি করবে? 5 দ্বারা যোগ করে দিবে। এভাবে কম্পিউটার কি করে? কম্পিউটার ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন করে। আমরাও কিন্তু বাস্তবে ক্লাস 5-এ যখন এই টাইপের ম্যাথগুলো যখন করতাম, আমরা 5টা স্টেপ করে ফেলতাম, তাই না? কম্পিউটারও এই স্টেপ করে। তাহলে অ্যালগোরিদম বলতে তুমি তাহলে কি বুঝতেছো? অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা সমস্যার সমাধানের লক্ষ্যে যে ধাপে ধাপে কাজ করাকে কি বলা হয়? অ্যালগোরিদম বলা হয়। কোনো একটা সমস্যার সমাধান করার জন্য ধাপে ধাপে সেই সমস্যার কি করা? সমাধান করা, তাই না? আমরা যে কোনো সমস্যাকেই যদি ছোট ছোট করে এবং ধাপে ধাপে যদি সেই সমস্যাটাকে একটার পরে একটা ছোট ছোট ভাগে বিভক্ত করে যদি সমাধান করি, তবে সেটা সহজ হয়। কম্পিউটারও সেই পলিসি কি করে? গ্রহণ করেছে। আচ্ছা, অ্যালগোরিদমের আবার কিছু রয়েছে শর্ত। কীরকম শর্ত? অ্যালগোরিদমের কিছু শর্ত আছে। অ্যালগোরিদমের 4টি শর্ত রয়েছে। প্রথম যে শর্তটি সেটি হচ্ছে অ্যালগোরিদমকে যত পারা যায় কি হতে হবে? সহজবোধ্য হতে হবে। সহজবোধ্য হতে হবে। সহজবোধ্য কীরকম? যাতে সবাই বুঝে। একজন মানুষ বাংলা ইংরেজি পড়তে পারে, সেও যেন এই অ্যালগোরিদমটা দেখলেই সেই প্রবলেমটা কি করতে পারে? বুঝতে পারে যে এই প্রবলেমটা এইভাবে সলভ করা যায়। বুঝতে পারছো? তুমি অ্যালগোরিদম করার পরে সেই অ্যালগোরিদমটা যদি সহজবোধ্য যদি না হয়, সকলে যদি নাই বুঝলো, তবে সেই অ্যালগোরিদমের কি নাই? ভ্যালু নাই। সেই অ্যালগোরিদম করা যথার্থ হবে না। বুঝতে পারছো? এটা কোডিং নয় যে তুমি শুধু প্রোগ্রামাররা বুঝবে। অ্যালগোরিদম হচ্ছে সকল স্তরের মানুষ যেন অ্যালগোরিদম বুঝতে পারে, সেভাবেই তোমাকে লিখতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নম্বর শর্তটা কি? দ্বিতীয় নম্বর যে শর্তটি রয়েছে, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে অ্যালগোরিদমের সুনির্দিষ্ট স্টেপ থাকতে হবে। কি থাকতে হবে? আজকে যে এত ডিস্টার্ব দিচ্ছে, কোনটা রেখে কোনটা ধরি? তিনটাই ডিস্টার্ব দিচ্ছে। তাহলে অ্যালগোরিদম কি হতে হবে? সুনির্দিষ্ট হতে হবে। যেমন এখানে আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম একটু আগে, সেটার ধাপ কয়টা হতো? সেটার ধাপ হতো 2টা। একটা গুণ করতো, তারপরে যোগ করতো, তারপরে অ্যান্সার হয়ে যেত। তার মানে 3টে ধাপ হতো, সরি। তাহলে অ্যালগোরিদমের সুনির্দিষ্ট ধাপ থাকতে হবে, সুনির্দিষ্ট স্টেপ থাকতে হবে, তাই না? সুনির্দিষ্ট কি হবে? স্টেপ হবে। তারপরে 4র্থ নম্বরে কি আছে? যে আচ্ছা, পরবর্তী যে শর্তগুলো রয়েছে সেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, খুব একটা ইম্পর্টেন্ট নয় যে সেগুলো তোমাকে মেনটেন করতেই হবে, এমনটিও নয়। সরি, একটু দাঁড়াও। পরবর্তী হবে যে অ্যালগোরিদমে কোনো কোড লেখা যাবে না, কোড লেখা যাবে না। আমি আগে কি বলছিলাম? একজন সাধারণ মানুষ যে কিনা প্রোগ্রামিং বুঝে না, যে কিনা কম্পিউটারের কোনো কথা বুঝে না, সেও যেন তোমার এই অ্যালগোরিদমটা দেখে বুঝতে পারে যে এখানে তুমি প্রবলেমটাকে কিভাবে সলভ করছো, যেগুলো আমরা পরবর্তীতে দেখলেই তোমরা বুঝতে পারবে। ওকে?
তারপরে যেটি রয়েছে যে একটি অ্যালগরিদমে এটা মূলত এই শর্তটা না লিখলেও চলবে, অ্যালগরিদমের ধাপসমূহ স্পষ্ট হবে। এটা আমরা এইখানেই লিখে দিয়েছি যে সহজবোধ্য হতে হবে। সহজবোধ্য মানেই হচ্ছে যে স্পষ্ট হতে হবে, সর্বসাধারণের বোধগম্য হতে হবে। আচ্ছা, তারপরে যে তোমাদেরকে অ্যালগরিদমের কিছু শর্ত দেওয়া আছে 2.2-তে, সেগুলো দেখো যে আমরা যেগুলো বললাম সেগুলোই থাকবে। আর এখানে কিছু শর্তের মধ্যে প্রথমে যেটা বলছে যে দেখো, অ্যালগরিদমের শর্তের প্রথমেই থাকবে স্টার্ট, শেষে থাকবে এন্ড। আর মাঝখানে আমরা যেগুলো বললাম যে অ্যালগরিদমের ধাপ সুনির্দিষ্ট থাকতে হবে, এর স্টেপগুলো সুনির্দিষ্ট থাকতে হবে, এটি সহজবোধ্য হতে হবে, কম্পিউটারে কোনো কোড লেখা যাবে না, সেম ওগুলোই হবে। শুধু প্রথমে আমাদের স্টার্ট থাকবে অ্যালগরিদম, তারপরে শেষে হবে এন্ড। অর্থাৎ প্রতিটা অ্যালগরিদমই শুরু করতে হবে কি দিয়া? স্টার্ট দিয়ে, এবং শেষ করতে হবে কি দিয়ে? এন্ড দিয়ে। শুরু করতে হবে স্টার্ট দিয়ে, শেষ করতে হবে এন্ড দিয়ে, এবং শেষ যখন হবে তখন এটা হবে এন্ড। ওকে, এরপরে আমরা চলে যাই যে অ্যালগরিদমের প্রকারভেদ। অ্যালগরিদম কত প্রকার? অ্যালগরিদম মূলত আমরা দুই প্রকার। অ্যালগরিদম কত প্রকার? অ্যালগরিদম হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে, আচ্ছা, অ্যালগরিদম দুই প্রকার নয়, অ্যালগরিদম প্রকাশ করা যায় দুইভাবে। একটি হচ্ছে ফ্লোচার্ট, ফ্লোচার্ট পদ্ধতিতে, আর দ্বিতীয়টি যেটি হচ্ছে ওটি হচ্ছে সুডোকোড পদ্ধতিতে। তাহলে অ্যালগরিদম প্রকাশ, অ্যালগরিদম প্রকাশ করা যায় কতভাবে? অ্যালগরিদম প্রকাশ করা যায় দুইভাবে। একটা হচ্ছে ফ্লোচার্ট পদ্ধতিতে, আরেকটা হচ্ছে সুডোকোড পদ্ধতিতে। আমরা প্রথমে ফ্লোচার্ট পদ্ধতিটা শিখব, এবং এই অ্যালগরিদম কোর্সে আমরা মূলত ফ্লোচার্ট ইউজ করব, এবং ভবিষ্যতে আমরা সুডোকোডটাও সামান্য রকমে শিখব। তুমি যদি অ্যালগরিদম যদি ফ্লোচার্ট যদি অঙ্কন করতে পারো, তবে তুমি সুডোকোডও করতে পারবা। তুমি যদি সুডোকোড যদি অঙ্কন করো, তবে ফ্লোচার্টও তুমি করতে পারবা। একটা করতে পারলে আরেকটাও তুমি করতে পারবে। ওকে, আমরা তাহলে ফ্লোচার্ট পদ্ধতিতেই প্রথমে অ্যালগরিদমকে রিপ্রেজেন্ট করব। ফ্লোচার্ট পদ্ধতিতে অ্যালগরিদমকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু চিহ্নের ব্যবহার হয়েছে। এই চিহ্নগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই চিহ্নগুলো কি তোমরা একটু লিখে রাখবা। প্রথমে আমরা যখন একটা ফ্লোচার্টকে স্টার্ট করব, তখন আমরা আমাদের একটা চিহ্ন রয়েছে, সেটি হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট। আমি এখানে সিম্বল লিস্ট, যখন কোনো অ্যালগরিদম স্টার্ট হবে তখন আমরা এর ভিতরে স্টার্ট লিখব, এবং অথবা ইন্ড, ইন্ডের ক্ষেত্রেও সেম চিহ্ন ব্যবহার হবে। স্টার্ট এবং ইন্ড, একটা অ্যালগরিদম শুরু এবং শেষে আমরা স্টার্ট এবং ইন্ড দিয়ে, স্টার্ট অথবা ইন্ড লিখে আমরা এই চিহ্নটার মাঝখানে স্টার্ট এবং ইন্ড দিব। তারপরে একটা অ্যালগরিদমের আরও কি আছে? আরও আছে ইনপুট। আমরা জানি যে প্রবলেম সলভ করতে হলে আমাদেরকে ইনপুট নিতে হয়, তাই না? সেজন্য ইনপুট নেওয়ার যে সিম্বল, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। এরকম একটা রেক্টেঙ্গেল হচ্ছে ইনপুট নেওয়ার সিগন্যাল। তারপর তুমি যে ইনপুটটা নিলা, সেটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে, তাই না? সো প্রসেসিং এর যে সিগন্যাল, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্রসেস সিম্বল।
তারপরে তারপরে আবার কি করতে হবে, আরও কিছু কাজ করতে হবে। এই যে আমরা ইনপুট আউটপুটগুলো নিলাম সেগুলোকে কি করতে হবে, জোড়া লাগিয়ে দিতে হবে, তাই না? একটার সাথে আরেকটির জয়েন করতে হবে। সেই জয়েনের জন্য আমরা যেটা ইউজ করি সেটার জন্য আমরা জাস্ট একটি সরল রেখা আমরা ইউজ করি, ঠিক আছে? এই ছিল সিম্বলের বেসিক, বুঝতে পারছো? আমরা এখন ছোট একটা প্রোগ্রাম করব এবং এই সিম্বলগুলোকে ইউজ করব। তোমরা বুঝতে পারবা যে এই সিম্বলগুলো কিভাবে ইউজ হয়। আমরা ফ্লোচার্ট পদ্ধতিতে দুটো সংখ্যা যোগ করার একটি অ্যালগরিদম লিখব। তাহলে কি করব, দুটো সংখ্যা যোগ করার একটি অ্যালগরিদম আমরা লিখব। আচ্ছা, এখন আমরা কি করব, দুটো সংখ্যা যোগ করার একটি ফ্লো চার্ট। দুটি সংখ্যা যদি এ এবং বি হয়, এই দুটি সংখ্যাকে যোগ করার ফ্লো চার্ট আমরা আঁকব। তবে আমরা প্রথমেই আমরা বলছি যে স্টার্ট অথবা ইন্ট করার সময় একটা অ্যালগরিদম আমরা কি দিব, আমরা একটি এরকম একটা সিম্বল দিব, তাই না? তো তাহলে প্রথমে আমরা অ্যালগরিদমটাকে স্টার্ট করলাম। আমরা কি সিম্বল ইউজ করব, এরকম একটা সিম্বল ইউজ করব। স্টার্ট করার পরে আমরা কি নিব, দুটো আমাদেরকে ইনপুট নিতে হবে। যেহেতু আমাদের সংখ্যা দুটো যোগ করতে হবে, তাই কি করতে হবে, আমাদেরকে মাস্ট বি দুটো ইনপুট নিতে হবে। তাহলে আমরা দুটো ইনপুট নিয়ে নেই। আমরা জয়েন করার জন্য আমরা কি ইউজ করি, জয়েন করার জন্য একটি সরল রেখা আমরা ইউজ করি। সো আমরা এখন ইনপুট নিব। ইনপুট সাইনটা আমাদের কিরকম ছিল, রেক্টেঙ্গুলার সাইন। এখানে আমরা লিখব ইনপুট এ বি। ইউজার থেকে আমরা ইনপুট নেব, ইনপুট নেওয়ার এটা আমাদের সাইন। তারপরে হচ্ছে যে আমরা দুটো সংখ্যা যোগ করব না, দুটো সংখ্যা যোগ করার জন্য আমাদেরকে প্রসেস করতে হবে, কম্পিউটারের প্রসেসরে এই দুটো যোগ করতে হবে। তাহলে আমরা পরবর্তী ধাপে যেটা হবে ওটা হচ্ছে আমরা একটা সাইন দিব এরকম। আমরা একটা ভেরিয়েবল নিব যেটার নাম হচ্ছে সাম। আমরা সামের মধ্যে রাখলাম কি, এ প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আরেকটু জানিয়ে রাখি যে ইনপুট এবং আউটপুটের জন্য সেম সাইন ইউজ করা হয়, স্টার্ট এবং ইন্টের জন্য সেম সাইন ইউজ করা হয়। শুধুমাত্র প্রসেসের জন্য একটি ব্যতিক্রমী সিম্বল ইউজ করা হয়। তার মানে এখানে আমরা সাম কি করলাম, এ প্লাস বি। এটাকে আমাদের এখন আবার কি করতে হবে, এটাকে আবার প্রিন্ট করতে হবে না? আমরা এটাকে প্রিন্ট করব কম্পিউটারে, তাই না? প্রিন্ট করার জন্য আমরা আবার এই সাইনটা ইউজ করব। প্রিন্ট সাম, ওকে? তারপরে আমাদের যেটা করতে হবে, আমরা বলছি যে স্টার্ট এবং ইন্টে এই ডিম্বাকৃতির সেম সিম্বলটি থাকবে, ঠিক আছে? স্টার্ট এবং ইন্টে ডিম্বাকৃতির সেম সিম্বলটি থাকবে।
অর্থাৎ এখানে আমরা ইন্ডে সেম সিম্বলটি দিয়ে দিব এবং এখানে লিখব ইন্ট। এখানে আমার জায়গা নেই, আমি ছোট্ট করে লিখে দিচ্ছি। আমরা একটা প্রোগ্রাম সেটাকে স্টার্ট করলাম, সেটার দুটো ইনপুট নিলাম, ইনপুট এ এবং বি। আমরা কি কাজ করব? আমরা হচ্ছে সাম এ প্লাস বি, সাম ইজ ইকুয়াল এ প্লাস বি, এবং তারপরে প্রিন্ট আমরা কি করলাম, সামকে আমরা প্রিন্ট করলাম, তারপরে প্রোগ্রামটাকে ইন করলাম সেম সাইন দিয়ে। এখানে আমার জায়গা নাই, এখানে মূলত সাইনটা হবে এরকম, এটা হবে এরকম। হ্যাঁ, এটা একটু দেখে নিও, ওইভাবে তোমরা লিখে রাখবা। এই ছিল ফ্লো চার্টের বেসিক। তাহলে ফ্লো চার্ট যদি তুমি এভাবে আঁকো, একজন সাধারণ মানুষ সে যদি সিম্বলগুলো দেখে, সিম্বলগুলো যদি সে শুধুমাত্র মাথায় রাখে যে কোনটা ইনপুট সিম্বল, কোনটা হচ্ছে তোমার প্রসেস সিম্বল, কোনটা স্টার্ট সিম্বল, এই তিনটে সিম্বল যদি সে বুঝে, সে কিন্তু বুঝতে পারবে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা হয়েছে। ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব যে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের একটি ফ্লো চার্ট তৈরি করব। তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের একটি ফ্লো চার্ট। আচ্ছা, এটাও মিশিয়ে দিচ্ছি যেহেতু স্পেস অনেক কম। তাহলে আমরা কি করব? তিনটি সংখ্যার ধরলাম, তিনটি সংখ্যা এ বি সি এর মধ্যে ফ্লোচার্ট। তিনটি সংখ্যা এ বি এবং সি এর মধ্যকার সবচেয়ে যে বড় সংখ্যাটি রয়েছে সেটি নির্ণয়ের কি ফ্লোচার্ট আমরা তৈরি করব। আমরা কি জানি? আমরা সিম্বল জানি চারটা, স্টার্ট এবং ইন্ডের জন্য সেম সিম্বল, ইনপুট এবং আউটপুটের জন্য সেম সিম্বল মানে রেক্টেঙ্গুলার সিম্বল, প্রসেসের জন্য সেম সিম্বল, এবং হচ্ছে যে তোমার জয়েনের জন্য শুধুমাত্র একটি সরল রেখা অথবা একটা দাগ দিয়ে জয়েন করে দাও। প্রথমেই তোমাদেরকে একটি বিষয় আমি বলি যে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা তুমি কিভাবে নির্ণয় করবা, এটা তোমাকে আগে বুঝতে হবে। কারণ একজন মনীষী বলেছে যে ফার্স্ট সলভ দ্য প্রবলেম, দেন রাইট দ্য কোড। আমরা যেহেতু এখানে অ্যালগোরিদম করতেছি, প্রথমে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে, আমাদেরকে মাথায় নিতে হবে, তারপর আমরা অ্যালগোরিদমটা লিখব মনীষীর মতোই যে ফার্স্ট সলভ দ্য প্রবলেম দেন রাইট দ্য কোড। আগেই তুমি অ্যালগোরিদমও লিখতে পারবা না, মানে অ্যালগোরিদমের চিত্রও আঁকতে পারবা না যদি এই সমস্যাটা তুমি মাথায় না নাও, মাথায় না ঢোকাও। আগে তুমি একটি কোডও লিখতে পারবা না যদি এই সমস্যার সমাধানটা তুমি নিজের মতো করে তৈরি না করো। সেজন্য কম্পিউটার সায়েন্সের যে প্রবলেমগুলো আসবে সেগুলোকে তোমাকে প্রথমে নিজের মতো করে নিজের যে দৃষ্টিভঙ্গি, নিজের যে মাইন্ড, সেখানে একটু মাথায় একটু ঢোকাতে হবে, সেই প্রবলেমটাকে সলভ করতে হবে, এবং তারপরে সেটার অ্যালগোরিদমের যে সুডো কোড লেখা, ফ্লো চার্ট করা, সেটাকে করতে হবে, এবং তারপরে তুমি কি করবা? তারপরে সেটার কোড লিখবা। ওকে, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যা হচ্ছে এ বি এবং সি। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? এরকম যদি তিনটি সংখ্যা থাকে, ধরো যে 10, 11, 9, এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করি? আমরা নির্ণয় করি হচ্ছে প্রথমে 10 এবং 11-র মধ্যে তুলনা করি। 10 এবং 11-র মধ্যে প্রথমে তুলনা করার পরে আমরা দেখতেছি যে 11 হচ্ছে বড়, তাই না? তারপরে 11 এবং 9-এর মধ্যে আমরা তুলনা করি। 11
এবং 9-এর মধ্যে আমরা তুলনা করি, যেহেতু আমাদের বড় সংখ্যাটি লাগবে, বৃহত্তর সংখ্যাটি লাগবে। 11 এবং 9-এর মধ্যে আমরা দেখি যে আমরা দেখতেছি যে 11 হচ্ছে বড়, তাই না? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, তোমরা কি স্পষ্ট দেখতে পারছো? একটু আমাকে জানাবা। ওকে, আমার কলমটা আজকে ডিস্টার্ব দিচ্ছে, আমি কালকে এটা সলভ করে নেব। মনে হয় তোমাদের ভালো করে দেখা যাচ্ছে না। 10, 11, 9-এর মধ্যে আমরা প্রথমে 10 এবং 11-র তুলনা করব। এর মধ্যে থেকে যেটা বড় হবে সেটাকে দিয়ে পরেরটা তুলনা করব। যেটা ছোট থাকবে সেটাকে আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। যেহেতু সে একটার থেকে ছোট, সেহেতু সে কখনো বৃহত্তর সংখ্যা হতে পারবে না। বৃহত্তর সংখ্যা মানে কি? সে সবার থেকে বড়, তাই না? সেহেতু আমরা কম্পেয়ার করার সময় যদি তার থেকে বড় কোনো একটা সংখ্যা যদি পেয়ে যাই, তাহলে সেই সংখ্যাটাকে আর আমরা কনসিডার করব না। ঠিক আছে? এটা যদি তুমি 1 লক্ষ বৃহত্তর সংখ্যা নির্ণয় করো, 1 লক্ষ সংখ্যার মধ্যে একটা বৃহত্তর সংখ্যা নির্ণয় করো, তখনও তুমি সেম পলিসি গ্রহণ করবা। কিভাবে করবা? প্রথমে এটাকে সবচেয়ে বড় সংখ্যা মনে করবা, তারপরে এটার সাথে পরেরটাকে তুমি তুলনা করবা। তুলনা করার পরে যদি দেখো যে এই দুইটার মধ্যে পরেরটা হচ্ছে বড়, তার মানে আগেরটাকে আর কনসিডার করবা না। তুমি তখন বৃহত্তর সংখ্যা পরেরটাকেই ভাববা। তারপরে হচ্ছে যে পরেরটার সাথে তার পরেরটার আবার তুলনা করবা, তারপরেরটার সাথে তারপরেরটার তুলনা করবা। যখন এই দুইটার মধ্যে যেটা বৃহত্তর সেটাকে তুমি বৃহত্তর রাখবা, আর আগেরটাকে বাদ দিয়ে দিবা। আরেকটাকে কি করে দিবা? কনসিডার আর করবা না, সেটাকে আর তুলনাও করা যাবে না। সেজন্য এ, বি এবং সি এর মধ্যে যখন আমরা বৃহত্তর সংখ্যা আমরা নির্ণয় করব, তখন কি করব? প্রথমে এ এর সাথে বি এর তুলনা করব। ঠিক আছে? আমরা আমাদের মতো করে এখানে আমরা জানি যে প্রথমে আমাদেরকে স্টার্ট দিতে হয়, তারপরে এখানে আমাদেরকে কি দিতে হবে? এখানে আমাদেরকে ইনপুট নিতে হবে, তাই না? আমরা জানি ইনপুট সাইন এটা। ইনপুট এ, বি, সি, ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা জানি যে এই তিনটার মধ্যে বড়টা আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমাদেরকে প্রসেস করতে হবে, তাই না? আমরা প্রসেস করব কিভাবে? আমরা এখন একটা প্রসেস সিম্বল দেব। আমরা প্রথমে চেক করব যে এ কি বি এর থেকে বড় কিনা। এ যদি বি এর থেকে বড় হয় তবে একটি বিষয় ঘটবে, এ যদি বি এর থেকে ছোট হয় তবে আরেকটা বিষয় ঘটবে। এ যদি বি এর থেকে যদি বড় হয় তাহলে এ এর সাথে আমরা সি কে কনসিডার করব, এবং বি যদি, তখন আর বি কে আমরা কনসিডার করব না। এবং এ যদি বি এর থেকে যদি ছোট হয়, তার মানে এ হচ্ছে এ এবং বি এর মধ্যে বড়, তার মানে এ কে আমরা পরবর্তী ধাপে আর কনসিডার করব না, তখন বি এবং সি এর মধ্যে কনসিডার করব। যেটা বড় সেটাই কি হয়ে যাবে? বৃহত্তর সংখ্যা। এ কি বি এর থেকে বড় যদি হয়, এখানে আমরা লিখলাম ইয়েস। যদি এ এবং এ যদি বি এর থেকে যদি বড় হয়, তবে আমাদেরকে আবার কি চেক করতে হবে? আবার চেক করতে হবে এ কি সি এর থেকে বড় কিনা। এ কি সি এর থেকে বড় কিনা। আর এখানে আমরা এ যদি বি এর থেকে যদি বড় না হয়, তার মানে এখানে আমরা লিখে দিব নো। আর এইখানে এই প্রসেসে আমাদের যেটা করতে হবে যে বি কি গ্রেটার দেন সি। ওকে, এখন এখানে দেখো, এখানে এইটুকুতে আমরা যদি এ গ্রেটার দেন যদি সি যদি পাই, আমরা এখানে দেখতেছি এ গ্রেটার দেন বি, ইয়েস। এ গ্রেটার দেন যদি সি আবার যদি আমরা ইয়েস যদি পাই, তার মানে কি তিনটা সংখ্যার মধ্যেই এ হচ্ছে বড়, তাই না?
অর্থাৎ এই জায়গাটিতে আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট এ। আবার বি যদি সি এর থেকে যদি বড় হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবেই আসবেই। এবং বি যদি সি এর থেকে যদি বড় হয়, এখানে আমরা দেখছি বি এ এর থেকে বড়, তাই না? এ বি এর থেকে ছোট, সেজন্যই তো নো হয়ে এখানে আসছে। বি যদি সি এর থেকেও যদি বড় হয়, তখন আমরা কি প্রিন্ট করব? এটা হচ্ছে ইয়েস। এবং এখানে যদি এই জায়গাটাতে বি যদি সি এর থেকে বড় না হয়, বি যদি সি এর থেকে বড় না হয়, তার মানে সি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। কারণ হচ্ছে এ অলরেডি ছোট সংখ্যা দেখিয়েই এই স্টেপে চলে আসছে। এ যদি বড় হতো তাহলে এখানে আসতো না, ঠিক আছে? এবং এইখানে আমরা যদি আরেকটা টার্ম যদি এই দিক দিয়ে যদি নিয়ে যাই, এখানে নো, বি সি এর থেকে বড় নয়, তাহলে এখানে আমরা প্রিন্ট করব কি? প্রিন্ট সি। সেম ভাবে এখানে দেখো আমরা বলছি যে এ গ্রেটার দেন বি যখন ইএস হয়েছে, যদি এ গ্রেটার দেন বি যদি ইএস যখন হয়েছে, তখনই কিন্তু এ গ্রেটার দেন সি এ গেছে। তাহলে এ গ্রেটার দেন সি এই স্টেপে আসছে, এই স্টেপে আসা যদি এটা যদি ইএস হয় তাহলে তো প্রিন্ট এই হবে। যদি নো হয় তখন কি হবে? তখন সি হচ্ছে সবচেয়ে বড়। বুঝতে পারছো? এবং এই তিনটা থেকেই একটা স্টেপ যাবে এবং এখানে লিখবা এন্ড, প্রোগ্রাম এন্ড। এই প্রবলেমটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা বুঝতে পারো তার মানে তোমাদের কিন্তু ফ্লো চার্ট বোঝা শেষ, এবং আমি তোমাকে ইনশিওর করব তোমার পরীক্ষায় অন্ততপক্ষে 10 মার্ক তুমি কনফার্ম হয়ে গেল। বুঝতে পারছো? আমি আবার বুঝাবো এই জিনিসটা। দেখো আমি আবার বুঝাচ্ছি প্রথম থেকে। তিনটি সংখ্যার মধ্যে বড় একটি সংখ্যা নির্ণয় তুমি কিভাবে করবা? তিনটা সংখ্যার মধ্যে বড় একটা সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটাকে তুলনা করবা। করার পরে যেই সংখ্যাটা বড়, যেই সংখ্যাটি বড়, সেই বড় সংখ্যাটি দ্বারা তৃতীয় সংখ্যাটিকে তুলনা করবা। তাহলে দ্বিতীয় স্টেপে তুলনা কাকে করছো? প্রথম দুইটা সংখ্যার বড় সংখ্যাটা এবং দ্বিতীয় যে সর্বশেষ যে সংখ্যাটি আছে সেটাকে তুমি তুলনা করছো। এবং সেই স্টেপে যদি প্রথম দুইটা সংখ্যার যে তুমি বড় যে সংখ্যাটি পাইছো, সেই সংখ্যাটার সাথে পরের সংখ্যাটাকে তুলনা করে যদি পরের সংখ্যাটাকে যদি বড় পাও, তবেই কিন্তু পরের সংখ্যাটাই বড়। আর যদি পরের সংখ্যাটা যদি বড় যদি না হয়, তবে কি হবে? তবে হয়ে যাচ্ছে যে যেই সংখ্যাটা এর আগে তুলনা করে তুমি বড় পাইছো প্রথম স্টেপে, সেই সংখ্যাটাই বড় হয়ে যাচ্ছে এবং আউটপুট সেটাই দেখাবে। এগুলো একটু তোমাকে বাস্তবিকভাবে মাথায় ভাবতে হবে। ওকে, আমরা মনে হয় প্রথমেই একটু অ্যাডভান্সে চলে গিয়েছিলাম। যাই হোক, এইবার যেটা করব ওটা হচ্ছে সেলসিয়াস স্কেলকে ফরেনহাইট স্কেলে রূপান্তর করব। সেলসিয়াস স্কেলকে ফরেনহাইট স্কেলে রূপান্তর, এটা প্রতিবারই পরীক্ষায় আসে এবং ভবিষ্যতেও আসবে, এ বিষয়ে আমি নিশ্চিত।
ওকে, প্রথমে জেনে নেই যে সেলসিয়াস স্কেলকে আমরা ফারেনহাইট স্কেলে কিভাবে রূপান্তর করতে পারি। এটার একটা সূত্র আছে যে ফারেনহাইট সমান সমান 1.8 সেলসিয়াস প্লাস 30। এটা হচ্ছে আমাদের সূত্র। ফারেনহাইট সমান সমান 1.8 ইন্টু সেলসিয়াস। ধরো যে 90 সেলসিয়াস, তাহলে এখানে 90 লিখে দিবা। তাহলে 1.8 ইন্টু 90 প্লাস 32। এইভাবে তুমি ফারেনহাইট স্কেলে কি করতে পারবা, সেলসিয়াসকে কনভার্ট করতে পারবা। এটা হচ্ছে একটা সূত্র। এটা কি? এটা একটা সূত্র। তাহলে ফারেনহাইট স্কেলকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করার জন্য আমাদেরকে কি নিতে হবে? আমাদেরকে তো প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। ইনপুট নিতে হবে কি? ইনপুট নিতে হবে জাস্ট সেলসিয়াস। আমরা যদি কোনো রকমভাবে সেলসিয়াসের সি, এখানে সি মানে কি? সি সমান সমান সেলসিয়াস, আর এফ মানে তো তোমরা বুঝতেই পারতেছো ফারেনহাইট। তাহলে আমরা যদি শুধুমাত্র সেলসিয়াস স্কেলের যদি রিডিংটা, ইনপুটটা যদি নিতে পারি এবং এই সূত্রটাই যদি প্রয়োগ করতে পারি, তবে আমরা কি করতে পারবো? তবেই আমরা ফারেনহাইটে রূপান্তর করতে পারবো। আমরা করে ফেলে আমরা জানি যে প্রথমে আমাদের প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামের শুরু এবং শেষে এই চিহ্নটা দিয়ে শুরু করতে হয়। তারপরে আমরা ইনপুট নিব। ইনপুট আমাদের কীরকম? ইনপুট শুধুমাত্র আমরা সি নিব। আর আমরা প্রসেসিংয়ে কি করব? প্রসেসিংয়ে আমরা সূত্রটা বসিয়ে দিব। সূত্রটা কীরকম? এফ সমান সমান (32) এবং আমরা আউটপুট দেখাবো কি? আউটপুট শুধুমাত্র এফ দেখাবো। এবং তারপর আমরা কি করে দিব? আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করে দিব। বুঝতে পারলাম? প্রথমে আমরা স্টার্ট করলাম, তারপরে ইনপুট নিলাম সি বলতে সেলসিয়াস, এবং তারপরে হচ্ছে যে আমরা ফারেনহাইটের যে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম, সেই সূত্রটাকে আমরা কি করলাম? এখানে প্রসেস করলাম। প্রসেসে আমরা কি করলাম? 1.8 ইন্টু সি, যেই সিটাকে আমরা যেটাকে ইনপুট নিয়েছিলাম, সেই সি প্লাস 32। এটা করার পরে আমরা এফ নামক একটা ভেরিয়েবল সংরক্ষণ করলাম। এই এফটাকে আমরা প্রিন্ট করে দিলাম। এফটা প্রিন্ট যেটা হবে ওইটাই ফারেনহাইট। তুমি তোমার ক্যালকুলেটরে এটা করতে পারো, যে কোনো সেলসিয়াস ডিগ্রিকে সেটা এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে তুমি ফারেনহাইটে পরিণত করতে পারবা। এখন যদি তোমাকে বলে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, তাহলে তুমি এই সূত্রটাকে ভাঙাবা। ফারেনহাইট থেকে সেলসিয়াস, তাহলে তুমি এই সূত্রটাকে কিভাবে ভাঙাবা? এটাকে ভাঙাবা হচ্ছে যে এই সূত্রটাকে এভাবে তুমি ভাঙাইতে পারো, এফ মাইনাস 32 সমান সমান 1.8 সি, অর্থাৎ সি সমান সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 1.8। এটাকে যদি সিটাকে আলাদা করো, তাহলে সিটাকে যদি এক পাশে রাখো শুধুমাত্র, তাহলে এরকমই হয়, সি সমান সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 1.8। তোমরা বুঝতেই পারতেছো। হ্যাঁ, এইভাবে তোমরা কাজগুলো করতে পারো। সেজন্য তুমি বুঝতেই পারতেছো যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে অথবা অ্যালগরিদম লেখার ক্ষেত্রে তোমাকে বাস্তবিক যে ম্যাথ, বাস্তবিক যে চিন্তা ভাবনা, সেটাকে আরও গভীর করতে হবে। তোমাকে তোমার ব্রেনটাকে একটু খাটাতে হবে। তুমি কিন্তু খুব সহজভাবেই একটা প্রবলেমকে তুমি সলভ করতে পারো। বাস্তবে একটা প্রবলেম যেভাবে সলভ হয়, সেভাবে কম্পিউটারও ঠিক সেম ওয়েতে প্রবলেমগুলোকে সলভ করে। কম্পিউটার কোনো ডিফারেন্ট কিছু না। কম্পিউটারকে মানুষই তৈরি করেছে, একে মানুষই ট্রেন করেছে, মানুষই এর কোড লিখে দিয়েছে। অর্থাৎ মানুষের যে চিন্তাভাবনা, তার থেকে সে কখনো বেশি চিন্তাভাবনা করতে পারে না। অর্থাৎ মানুষের থেকে সে আর বরঞ্চ নিচে চিন্তাভাবনা করে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কম্পিউটারের থেকে বেশি চিন্তা ভাবনাশীল মানুষ হতে হবে। কম্পিউটার তো চিন্তা ভাবনা করতে পারে না, তাই না? সো কম্পিউটার যেগুলো প্রোগ্রাম করে সেগুলো মানুষেরই দেওয়া। তুমি আমি নিজেও একজন মানুষ। সো আমাদেরকে নিজেদের মতো ভেবে একটা প্রবলেমকে কি করতে হবে? সলভ করতে হবে।
ওকে, এই ছিল তোমাদের ফ্লো চার্টের বেসিক। এখন আমি সুডো কোড নিয়ে একটু আলোচনা করব। সুডো কোডটা কি? সুডো কোড কোনো ধরনের কোড নয়, সুডো কোড কোনো ধরনের কোড নয়, বাট অ্যাজ লাইক এ কোড, মনে হবে একজন সাধারণ মানুষ পড়তে পারবে এরকমভাবে প্রবলেমটাকে সলভ করা হয় সুডো কোডে। সুডো কোডে কী করা হয়? সাধারণ মানুষ পড়তে পারবে এইভাবে প্রবলেমটার সলিউশন লেখা হয়। তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের সুডো কোড নির্ণয় করি। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের সুডো কোড। সুডো কোড ইউজ করে দুটি সংখ্যার যোগফল নির্ণয়। আমি বলছি যে সুডো কোড কোনো ধরনের ফ্লো চার্ট নয়, এটা তোমার যে প্রবলেমটা সেটার একটা লিখিত রূপ, প্রবলেমের সমস্যার লিখিত রূপ, লিখিত সমাধান। তো দুটি সংখ্যা আমরা যোগফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা দুটো সংখ্যাকেই ইনপুট নিব। ধরো দুটি সংখ্যা এ এবং বি যদি হয়, তাহলে আমরা প্রথমের স্টেপে আমাদের লিখতে হবে ইনপুট এ বি। তুমি স্টেপগুলোও লিখতে পারো, স্টেপ 1 এবং স্টেপ 2। স্টেপ 2তে আমরা কি করব? এই এ এবং বি কে যোগ করে দিব, তার মানে সাম ইজ ইকুয়াল এ প্লাস বি। স্টেপ 3তে কি করে দিব? এই সামটাকে প্রিন্ট করে দিব, যেটা আমরা এর আগে ফ্লো চার্টে করেছিলাম। এবং স্টেপ 4-এ কি করব? আর কোনো স্টেপ করতে হবে না, জাস্ট এই কিছুতেই শেষ। এখানে কিন্তু তোমাকে স্টার্ট এবং স্টপ, যেটা আমরা এর আগে ফ্লো চার্টে দিয়েছিলাম, সেটা কিন্তু দিতে হবে না। ওকে, এখান থেকে আজকের ক্লাস শেষ। কালকে আমি প্রথমেই আলোচনা করব যে অ্যালগরিদমের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি সম্পর্কে আলোচনা করব। এবং আচ্ছা, আজকেই আলোচনা করি, যেহেতু আর তেমন একটা আমি কিছু দেখছি না। অ্যালগরিদমের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি, অ্যালগরিদমের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি এগুলো কীরকম? তোমরা 2.5-এ দেখবা কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম। তোমরা একটা জিনিস জেনে রেখো, একটা সমস্যাকে বিভিন্নভাবে সলভ করা যায়। তোমরা যখন স্কুলে থাকছো, তোমরা এখন যেমন পলিটেকনিকে আসো, একটা প্রবলেমকে, একটা ম্যাথকে বিভিন্নভাবে তুমি সলভ করতে পারো। ঠিক তেমনই বাস্তবিক জীবনেরও সমস্যাগুলোকে বিভিন্নভাবে সলভ করা যায়। আমরা যখন প্রোগ্রামগুলো লিখি, আমরাও তখন বিভিন্নভাবে, বিভিন্নজন প্রোগ্রামার তার নিজের মতো করে বিভিন্নভাবে সে প্রোগ্রাম লিখে। কিন্তু সবগুলোই কি ইফিসিয়েন্ট? নো। কোনটা এফিসিয়েন্ট? এক্ষেত্রে কিছু ফ্যাক্টর রয়েছে, দুটি ফ্যাক্টর মেন হিসেবে কাজ করে। ফ্যাক্টরগুলো কি? ফ্যাক্টরগুলো আমরা লিখে রাখবো। দেখো, 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে টাইম, আর 2 নম্বর হচ্ছে স্পেস। আমাদের সময়ের অনেক মূল্য, তাই না? পৃথিবীতে আমরা যেই কাজটাই করি, আমরা চেষ্টা করি যেন আমাদের সময়টা খুব কম লাগে, তাই না? সো আমরা চেষ্টা করি আমাদের সমস্ত কাজগুলো যেন দ্রুত হয়ে যায়। ঠিক তেমনই কম্পিউটারেও আমরা যে প্রবলেম সলভগুলো করি, বিভিন্ন প্রোগ্রামার যে বিভিন্নভাবে যে প্রবলেমগুলো সলভ করে, যেই প্রোগ্রামার সবচেয়ে কম টাইমে সবচেয়ে কম স্পেস নিয়ে একটা কোড লেখে, সেই প্রবলেম সবচেয়ে বেস্ট,
সেই প্রোগ্রামকে বলা হয়, সেই প্রোগ্রামারকে সবচেয়ে সেরা প্রোগ্রামার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর যে প্রোগ্রামার সেম প্রবলেমটাকে অনেক বেশি স্পেস নিয়ে অনেক বেশি টাইম সে ইউজ করে, তখন সেই প্রোগ্রামারটাকে বলা হয় সবচেয়ে খারাপ একটা প্রোগ্রামার অথবা ওর্স্ট প্রোগ্রামার, এটাকে বলা হয়। ওকে, তোমরা অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করবা, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় দেখবা, যেমন গুগলের ওয়েবসাইটে তুমি যদি ঢুকো, সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঢুকে যায়। কিন্তু গুগলের ডাটা কি কম? না, গুগলের কিন্তু ওয়েবসাইটে, গুগলের সার্ভারে কিন্তু তাদের অনেক ডাটা, বিলিয়ন বিলিয়ন ডাটা। কিন্তু দেখবা বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইটে যখন তুমি ভিজিট করতে যাও, ঢুকে না, অনেক সময় ঘুরতেই আসছে, লোডিং দেখাচ্ছে। এর মানে এই প্রোগ্রামগুলোতে তাদের টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি টাইম লাগছে, এদের টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? সো এই প্রোগ্রামগুলো যারা করেছে, এই সফটওয়্যারগুলো যারা তৈরি করেছে, তাদেরকে আমরা ভালো বলতে পারি না। কিন্তু গুগল, মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলোতে যদি তুমি ভিজিট করো, তুমি দেখতে পারবা যে এগুলোতে খুবই এফিসিয়েন্টলি কাজ করা যাচ্ছে। ইউটিউবে যদি তুমি একটা গান দেখো, তখন দেখবা যে খুবই ভালোভাবে লোড হচ্ছে। কিন্তু অন্যান্য ওয়েবসাইটে যদি তুমি সেমভাবে যদি তুমি মুভি প্লে করো, তখন হয়তো তোমার মাঝে মাঝে লোডিং দেখাতে পারে। কিন্তু ইউটিউব অথবা ফেসবুক অথবা গুগল, তাদের সার্ভারগুলোকে তারা এত সুন্দরভাবে তাদের কোডাররা কোডগুলো লিখছে, যে কারণে এই ওয়েবসাইটগুলোতে, এই সার্ভারগুলোতে খুব সহজেই অ্যাক্সেস নেওয়া যায়। আমাদের যেহেতু সময়ের অনেক মূল্য, আমরা কেন একটা ওয়েবসাইটে ঢোকার জন্য আমরা নিজের টাইমকে ওয়েস্ট করবো, তাই না? সেজন্য পৃথিবীতে বর্তমানে অ্যালগোরিদমগুলো যারা লেখে, প্রবলেমগুলোকে যারা সলভ করে, বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলোকে যারা লিখে, এর কোডগুলো যারা লেখে, তারা এই দুইটা জিনিসকে তারা ফ্যাক্টর হিসেবে দাঁড় করিয়েছে। একটা হচ্ছে যে টাইম হতে হবে যত কম টাইমে একটা সফটওয়্যার রান হয়, আরেকটা হচ্ছে যে যত কম স্পেস লাগে। বুঝতে পারছো? যদি স্পেসের থেকে টাইমের মূল্যটা খুবই বেশি, কারণ আমরা হয়তো টাকা খরচ করে আমরা স্পেস ইউজ করতেই পারি, স্পেস আমরা নতুন নতুন মেমোরি আমরা আমাদের সার্ভারে আমরা যোগ দিতে পারি, অ্যাড করতে পারি। কিন্তু আমাদের সময়ের মূল্য অসীম, সময়ের মূল্য অনেক বেশি। আমরা জানি যে সময় কখনো আর ফেরত আসে না, তাই না? সো এই সময়ের মূল্যের কারণেই বর্তমানে সবচেয়ে যে ফ্যাক্টরটাকে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে টাইম। অর্থাৎ যে প্রোগ্রামটা সবচেয়ে কম টাইম ইউজ করে একটা প্রোগ্রামকে রান করতে পারে, একটা প্রবলেমকে সলভ করতে পারে, সেটাকে আমরা সবচেয়ে বেটার হিসেবে এখন আমরা ঘোষণা করতে পারি। তো অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিকে 3 ভাগে মূলত ভাগ করা হয়। কমপ্লেক্সিটির প্রকারভেদ 3 প্রকার। এক নম্বরে হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেসে কি আমরা বলছি না যে সবচেয়ে কম টাইম যে প্রোগ্রামের আগে, সেটাকে বলা হচ্ছে বেস্ট কেস। আর দ্বিতীয় হচ্ছে যে এভারেজ কেস। বুঝতেই পারতেছো যে অন এভারেজ একটা টাইম লাগে, সবচেয়ে কমও লাগে না, বেশিও লাগে না। আর তৃতীয় যেটা হচ্ছে ওয়ার্স্ট কেস। তাহলে বেস্ট কেসে হচ্ছে যে একটা প্রোগ্রাম সলভ করতে সর্বনিম্ন সময় লাগে
যেটাতে, সেটাকে আমরা বেস্ট কেস বলতেছি। সেম প্রোগ্রামটা যদি সলভ করতে যদি অ্যাভারেজ টাইম লাগে, সেটাকে আমরা অ্যাভারেজ কেস বলি। সেম প্রোগ্রামটা সলভ করতে যদি আরেকজন প্রোগ্রামার যদি একদম অনেক বেশি সময় যদি ইউজ করে, তাহলে সেটাকে, সেই প্রোগ্রামটাকে আমরা ওয়ার্স্ট কেস বলে থাকি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু দেখবা। আচ্ছা, আজকের ক্লাস এখান থেকেই শেষ। বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস হয়তো আমরা পরবর্তীতে করব, অথবা শেষের দিকে আমরা করব। কিন্তু এখানে যতগুলো সুডো কোড রয়েছে, যতগুলো ফ্লো চার্ট রয়েছে, সবগুলোই তোমরা নিজেরা সলভ করবা। এবং কোনো যদি সমস্যা যদি থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা তোমার কমেন্ট বক্সে, অথবা আমাকে পার্সোনালি আমার ইনবক্সেও তোমরা দিতে পারো। তবে আমরা সেই প্রবলেমগুলোকে অবশ্যই সলভ করে দিব। তোমরা বইয়ের যে প্রবলেমগুলো রয়েছে ফ্লো চার্ট নিয়ে, সবগুলোই তোমরা এখন নিজেরা সলভ করবা। এখান থেকেই এই অধ্যায়ের সমস্ত কার্যক্রম আমি শেষ করে দিলাম, এবং পরবর্তী দিনে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে পড়ব, এবং অধ্যায়ের যতগুলো প্রবলেম রয়েছে সবগুলোই তোমরা নিজেরা এখন সলভ করবা। এবং আমি আশা করছি তোমরা যদি এগুলো বুঝো, তোমরা অবশ্যই সলভ করতে পারবা। সেজন্য যদি না বুঝো, ভিডিওটা আবার দেখবা, তোমরা সলভ করতে পারবা। আমি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি সবগুলোই করছি। তোমরা মাঝে মাঝে যেগুলো বাদ দিছি এগুলো তোমরা নিজেরা করবা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।